গত সপ্তাহের মার্কেটে ওভারঅল টার্নওভার বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন পর মার্কেট কিছুটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরল এবং কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশনও লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও অসংখ্য বিনিয়োগকারী মার্কেট নিয়ে সংখ্যার মধ্যে আছেন এবং মার্কেটে কিছুটা প্যানিক সেল আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে শেষের 3টি ট্রেডিং সেশনে সেল প্রেশার বৃদ্ধির পাশাপাশি সূচক নেগেটিভ হতে শুরু করে আর অনেক বিনিয়োগকারীদের মাঝে আবারও হতাশার সৃষ্টি হয়। এখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটি অসংখ্য বিনিয়োগকারীর মনে উকিঝুঁকি দিচ্ছে সেটি হলো এই সপ্তাহে মার্কেট ঘুরে দাঁড়াবে কিনা। আজ আমরা ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করব এবং কোন পয়েন্ট থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি কিছুটা ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই গত সপ্তাহে শেষ কার্যদিবসের মার্কেট চিত্র এক নজরে দেখে নিচ্ছি। সূচক ক্লোজ হলো 5,661 পয়েন্টে এবং সূচক নেগেটিভ হয়েছিল প্রায় 30 পয়েন্ট আর লেনদেন হয়েছিল প্রায় 911 কোটি টাকা। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 92টি কোম্পানির শেয়ারের দর, আর বিপরীতে কমেছে 273টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত ছিল 42টি কোম্পানির শেয়ারের দর। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতোই ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এই 4টি সেক্টরে টার্নওভার বেশি হচ্ছে। তবে বর্তমান সময়ে সর্বাধিক টার্নওভার হচ্ছে ফার্মাসিউটিক্যালস সেক্টরে। এখন ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি মার্কেটকে আমরা চিন্তা করি তাহলে যে সেক্টরগুলিতে টার্নওভার বেশি, যে সেক্টরগুলিতে মানি ফ্লো বেশি, সেখানে ট্রেডিং অপরচুনিটিও বেশি। এর আগের আলোচনাগুলোতেও আমরা এই সেক্টরগুলোকে বেশি প্রাধান্য দিয়েছিলাম এবং জানিয়েছিলাম এই 4টি সেক্টর ভালো করার সম্ভাবনা বেশি এবং এই সেক্টরগুলিতে যে স্টকগুলিতে সর্বাধিক মানি ফ্লো হচ্ছে সেই স্টকগুলি ভালো ট্রেডিং অপরচুনিটি দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীদেরকে এখন মার্কেটকে কিন্তু একটু লং টার্মে চিন্তাভাবনা করতে হবে। বর্তমানে বেশিরভাগ ভালো মানের কোম্পানিগুলো তার রিসেন্ট হাই থেকে 60 থেকে 70% পর্যন্ত ডাউন হয়ে আছে। সো যে স্টকগুলি ফান্ডামেন্টালি স্ট্রং, বিজনেস মডেল ভালো, যারা ভালো ডিভিডেন্ড পে করে, আর্নিংয়ের মধ্যে ধারাবাহিকতা রয়েছে, এই ধরনের কোম্পানিগুলো যেগুলো বর্তমানে 60 থেকে 70% পর্যন্ত ডাউন হয়ে আছে, সেই কোম্পানিগুলো কিন্তু গ্র্যাজুয়ালি প্রাইস অ্যাকশন করবে এবং তার যে রিসেন্ট হাই সেটিকে চেস করে, আর কিছু কিছু কোম্পানি তার রিসেন্ট হাইকে ব্রেক করে নিউ হায়ার হাইও করতে পারে। এটি হলো ক্যাপিটাল মার্কেটের একটি বৈশিষ্ট্য। পৃথিবীর বেশিরভাগ ক্যাপিটাল মার্কেট এভাবেই চলে। ক্যাপিটাল মার্কেটে একদল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে মার্কেট থেকে বিদায় নেয়, আরেক দল নতুন করে মার্কেটে ইনভেস্ট করে এবং তারা আবার নতুন করে কোটিপতি হয়। এখন পারফর্মিং মার্কেটের সাথে আমাদের মার্কেটের যে বেসিক একটি পার্থক্য সেটি হচ্ছে আমাদের যে মার্কেট সাইকেল এটি কমপ্লিট হতে পারফর্মিং মার্কেটগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অনেক বেশি সময় নেয়। আবার আমাদের মার্কেট যে একেবারে পারফর্ম করছে না সেটিও কিন্তু বলা যাবে না। আমাদের মার্কেট কিন্তু সিলেক্টিভ স্টক ওয়াইজ কিন্তু পারফর্ম করছে। আমি গত 11 দিন আগে একটি পোস্ট করেছিলাম 20 থেকে 30% লাভের ঝুড়ি নিয়ে ঘুমিয়ে আছে এমন কিছু স্টক নিয়ে আলোচনা। এই পোস্টটিতে আমি 11 দিন আগে আলোচনা করেছিলাম অ্যাডভেন্ট ফার্মা, বিডি ফিনান্স, সাইপ পাওয়ার, অগ্নি সিস্টেম এবং আরডি ফুড নিয়ে। দেখুন এই 11 দিনের মধ্যে অ্যাডভেন্ট ফার্মা এবং সাইপ পাওয়ার অলমোস্ট 30% গেইন দিয়েছে। আরডি ফুড প্রায় 15% বৃদ্ধি পেয়েছে এবং অগ্নি সিস্টেম প্রায় 10% এবং বিডি ফিনান্সও 10% বৃদ্ধি পেয়ে আবার একটু রিট্রেস করেছে। আর শুধুমাত্র এই পোস্টই নয়, অসংখ্য এ ধরনের সাকসেসফুল পোস্ট আমাদের রয়েছে। সো যেটি আমরা বলতে চাইছি, মার্কেটে কিন্তু এখন অনেকগুলো স্টক রয়েছে ভালো মানের, অনেক লো প্রাইসে অবস্থান করছে, যে স্টকগুলি বর্তমান প্রাইস থেকে ডাবলেরও বেশি হবে। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো একটি স্টক নিয়ে আলোচনা করি, এটি ভাবার কোনো কারণ নেই যে আমরা যেদিন থেকে পোস্ট দেব তার পরদিন থেকে স্টকটির দাম বৃদ্ধি পেয়ে হয়তো 1 মাস কিংবা 15 দিনের মধ্যে ডাবল হয়ে যাবে। এটি এমনও হতে পারে স্টকটি 6 মাসও সময় নিতে পারে।
সো ক্যাপিটাল মার্কেটে স্টকগুলি এক্স্যাক্টলি কোন টাইম ফ্রেমে তার প্রাইস অ্যাকশন সাইকেলটি কমপ্লিট করবে এটি কিন্তু বলা খুবই মুশকিল। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যখন অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করি এর মধ্যে অনেকেই আমাদেরকে কিন্তু রিকোয়েস্ট পাঠান, কারণ সেই স্টকগুলোর মধ্যে কিছু কিছু স্টক তারা হয়তো হাই প্রাইস পয়েন্টে কিনে স্টকগুলিতে আটকে আছেন এবং আমাদেরকে অসংখ্য রিকোয়েস্ট এ ধরনের আমাদের কাছে আসে যে স্টকগুলি নিয়ে আলোচনা করতে। তারা জানতে চায় কোন কোন পয়েন্টগুলোতে রেসিস্ট্যান্স রয়েছে এবং সেই স্টকগুলি হয়তো অ্যাভারেজ ডাউন করবে কিনা, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে থাকেন। সো আমরা যখন একটা স্টক নিয়ে আলোচনা করি তার মানে এই নয় যে আমরা আপনাদেরকে স্টকটি কেনার জন্য বলছি। অসংখ্য বিনিয়োগকারী আছেন ওই স্টকটি অনেক হাই প্রাইস পয়েন্টে কিনে আটকে আছেন, আবার অসংখ্য বিনিয়োগকারী আছেন তারা স্টকটি নতুন করে এন্ট্রি নিতে চাইছেন। তারা সাপোর্ট পয়েন্টগুলো সম্পর্কে জানতে চান, কোন পয়েন্টে এন্ট্রি নিলে তারা লাভবান হবেন, এন্ট্রি দেওয়া ঠিক হবে কি না। সো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তারা কিন্তু জানার চেষ্টা করেন। সো এই ধরনের স্টকগুলি যখনই আমরা একবার আপডেট দিই স্টকগুলি কিন্তু ধারাবাহিকভাবে আমরা আপডেট দিতে থাকি। আবার অনেক সময় হাই মোমেন্টাম স্টক নিয়ে আমরা আলোচনা করি। অনেকে হাই মোমেন্টাম স্টক নিয়ে ট্রেড করতে পছন্দ করেন। সো আমার বিনিয়োগকারী ভাইদের প্রতি রিকোয়েস্ট, আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব, হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব, ইনভেস্টিং স্টক নিয়ে আলোচনা করব, ট্রেন্ডি স্টকগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের আলোচনা কিন্তু চলতেই থাকবে। এখন আপনি আপনার টেস্ট এবং প্রেফারেন্স অনুযায়ী আপনি আপনার পোর্টফোলিওকে সাজাবেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। বাট এটা আমাদেরকে কখনো বলতে আসবেন না যে আপনার ওই স্টকটি পছন্দ হচ্ছে না যার কারণে আমাদের আলোচনা বন্ধ করে দিতে হবে। আমি পার্সোনালি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখি, বিশেষ করে আমি আমেরিকান ক্যাপিটাল মার্কেট নিয়ে ইন্টারেস্টেড। সো ওই মার্কেটে যারা বড় বড় বিশেষজ্ঞ আছেন তারা কি বলতে চান সেগুলো জানার চেষ্টা করি। এবং বাংলাদেশ মার্কেট নিয়েও যখন টিভিতে অনেক টক শো হয়, আমার যদি সেই আলোচনাটি ভালো না লাগে আমি সুইচ করে আমি অন্য কোনো চ্যানেলে চলে যাই। কিন্তু আমি এটা তাদেরকে বলতে যাই না যে আমার ভালো লাগছে না আলোচনাটি, এই কারণে আপনারা আপনাদের আলোচনা বন্ধ করে দেন। এখন টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে মার্কেটকে যদি আমরা দেখি, বড় ধরনের একটি পতনের পর ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন ধরে ভলিউম বৃদ্ধির পাশাপাশি সূচক বৃদ্ধি পেয়েছে। ওভারঅল মার্কেটে এটা কিন্তু একটা বুলিশ ইন্ডিকেশন। মার্কেট 5,480 পয়েন্ট থেকে প্রায় 5,770 পয়েন্ট পর্যন্ত মার্কেট রিচ করে এবং এখানে একটি পয়েন্টে মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল। কিন্তু গত সপ্তাহের শেষের যে 3টি ট্রেডিং সেশনে মার্কেটে কিছুটা ছন্দপতন আমরা লক্ষ্য করছি। ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি ছিল 5,703 পয়েন্ট এবং লাস্ট আপডেটে আমরা জানিয়েছি যে 5,703 মার্কেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই সাপোর্টটিকে ব্রেক করে একটি ট্রেন লাইন ধরে মার্কেট এগোচ্ছিল। এই ট্রেন লাইন থেকেও মার্কেট বেরিয়ে আসে, বিশেষ করে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ছন্দপতন হয় মার্কেটে, যার কারণে কিছুটা পেনিক সেল মার্কেটে লক্ষ্য করা যায়। এখন ডে চার্টে গুরুত্বপূর্ণ সাপোর্টটি রয়েছে 5,646 পয়েন্টে। এটি হলো পিভেট সাপোর্ট। এছাড়া রিসেন্ট যে মুভমেন্টটি হলো সেখান থেকে প্রায় 38% রিট্রেস হয়ে 38%-এর এই সাইকেলটিতে এসে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। 5,659 হলো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। এছাড়া যেহেতু এই ট্রেন লাইনটি ব্রেক করেছে, এখন এই সাপোর্টটিকে যদি এই সপ্তাহে রেসপেক্ট না করে 5,659 এই সাপোর্ট পয়েন্টটিকে যদি রেসপেক্ট না করে তাহলে পরবর্তী সাপোর্টটি রয়েছে 5,625 পয়েন্টে এবং এখানে ইন্ডেক্স পয়েন্টে প্রাইস পয়েন্টও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এছাড়া উইকলি চার্টে যদি আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, ওভারঅল মার্কেট কিন্তু এখন বুলিশ। যদিও এই জোনটিতে যথেষ্ট সেল প্রেশার ছিল এবং মার্কেট রিজেকশন হলো এবং গত সপ্তাহের যে লাস্ট 3টি কার্যদিবসে মার্কেটে বড় ধরনের একটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, বাট ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং
ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ। আপাতত আমরা যেটা এক্সপেক্ট করছি, মার্কেট হয়তো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন, এই রেসিস্ট্যান্স লাইনটির ব্রেক করে ঘুরে দাঁড়াতে হয়তো একটু সময় নেবে, এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর মার্কেট একবার ভালোভাবে দাঁড়িয়ে গেলে এখান থেকে মার্কেট ভালো পারফর্ম করবে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি বর্তমানে 5703 পয়েন্টে। আরেকটি বিষয় হলো, এখানে 5770 কিংবা 80 পয়েন্ট থেকে যে সেল প্রেশারটি আমরা লক্ষ্য করছি, এই জোনটিতে কিন্তু এতটা সেল প্রেশার থাকার কথা নয়। এখন আমরা এক নজরে দেখে নেব যে স্টকগুলি সূচকে বেশি মাত্রায় নেগেটিভ কন্ট্রিবিউট করেছে। স্টকগুলি হলো পাওয়ার গ্রিড, ওয়ালটন, আইসিবি, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, ডেস্কিমকো ফার্মা, রবি, ইউনাইটেড পাওয়ার, প্রাইম ব্যাংক এবং এনবিএল। আর এই স্টকগুলি এখন যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এই প্রাইস পয়েন্টে কিন্তু সেল প্রেশার সিগনিফিক্যান্ট থাকার কথা না। এক্ষেত্রে আমরা গেস করছি, হয়তো যেহেতু স্টকগুলি এখন বর্তমানে পারফর্ম করছে না, হয়তো স্টকগুলি অনেকেই স্টপ লস দিয়ে যে স্টকগুলি পারফর্ম করছে সেই স্টকগুলিতে হয়তো এন্ট্রি নিচ্ছে, যার কারণে স্টকগুলিতে কিছুটা সেল প্রেশার আসলো। এর আগে আমরা মার্কেটে যে ফার্স্ট টার্গেটটি সেট করেছি শর্ট টার্ম, সেটি হলো 6446 পয়েন্ট। এটি হচ্ছে আমাদের এখন ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে ছোটোখাটো কিছু রেসিস্ট্যান্স ফেস করবে, 5860 পয়েন্টে এখানে এসে একটি রেসিস্ট্যান্স ফেস করবে, তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে 6080 পয়েন্টে। সো লাস্ট টাইমেও কিন্তু আমরা এটি বলার চেষ্টা করেছি, মার্কেট নিয়ে কিন্তু খুব বেশি ওরিড হওয়ার মতো কিছু নেই। আর মার্কেট সাসপেন্স এবং কনফিউশন সময় সময় ক্রিয়েট করবে, আর এই বিষয়গুলোকে ওভারকাম করেই আমাদেরকে চলতে হবে। বন্ধুরা, মার্কেট নিয়ে এটাই ছিল আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।